আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই বিষয়গুলোর উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 14তম সপ্তাহের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। তো যারা এখনও পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করোনি তারা ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমার যে অ্যাসাইনমেন্টটি দরকার খুব সহজেই কিন্তু তুমি দেখে নিতে পারো। তো প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয়কোড 278। এটি তোমাদের এই বিষয়ে 4 নম্বর অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে ব্যবস্থাপনার নীতি। অ্যাসাইনমেন্টটি ব্যবসায়, অব্যবসায় ও সেবামূলক প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনা নীতি অনুশীলনের আবশ্যকতা নিরূপণ। এখানে নির্দেশনাগুলো ব্যবসায়, অব্যবসায় ও সেবামূলক প্রতিষ্ঠানের ধারণা, ব্যবস্থাপনা নীতির ধারণা, ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শসমূহ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতিমালা, এফডব্লিউ টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টি নীতি রয়েছে সেগুলো, এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে নীতি ও আদর্শ অনুসরণের গুরুত্ব। তো চলো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রটি দেখে নেওয়া যায়। তোমাদের এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে ব্যবসায়, অব্যবসায় ও সেবামূলক প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনা নীতি অনুশীলনের আবশ্যকতা নিরূপণ। ব্যবসায়, অব্যবসায় ও সেবামূলক প্রতিষ্ঠানের ধারণা ব্যাখ্যা করতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠান হলো একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য পণ্য, সেবা বা অর্থের বিনিময় করে। যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম তথা ক্রয় বিক্রয়, উৎপাদন, বন্টন ও সহায়ক কার্যাবলীর মাধ্যমে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত না হয়ে জনকল্যাণমূলক কাজের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, সেসব প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে ওইসব প্রতিষ্ঠানকে বোঝায় যা সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য ও অন্যান্য সেবা প্রদান, জনকল্যাণ, সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঠাগার, ক্লাব, এতিমখানা, হাসপাতাল, মসজিদ ইত্যাদি। এ সকল প্রতিষ্ঠানের আয়ের উৎস হলো সদস্যদের ভর্তি ফি, চাঁদা, দান, সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনুদান ইত্যাদি। সমাজবদ্ধ মানুষ সমষ্টিগত কল্যাণের উদ্দেশ্য নিয়ে সাধারণত সেবামূলক প্রতিষ্ঠানসমূহ গড়ে তুলছে। ডাক্তার, প্রকৌশলী, আইনবিদ, হিসাববিদ প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হলেও ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না বলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আওতাভুক্ত। অতএব সেবামূলক প্রতিষ্ঠান বলতে জনকল্যাণকর প্রতিষ্ঠানকে বোঝায় যা ব্যবসায়িক কার্যক্রমের অর্জনের জন্য পরিচালিত হয় না। ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যাখ্যা। কতিপয় নীতির উপর ভিত্তি করে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পন্ন করতে হয়। এই নীতিমালা লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে। নীতিগুলো কার্যাবলী সঠিক বাস্তবায়নের দিক পালনের ন্যায় ভূমিকা পালন করে। নীতি হলো এমন নিয়ম কানুন যা অবশ্যই পালনীয়, আর ব্যবস্থাপনা নীতি হলো কতিপয় প্রতিষ্ঠিত কিছু পূর্ব নির্ধারিত নিয়ম বিশেষ। এই নিয়মগুলোর প্রতিষ্ঠিত হওয়ার পেছনে অনেক গবেষক নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এ বিষয়ে ইএফএল ব্রেচ ব্যবস্থাপনা নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ব্যবস্থাপনা নীতি হলো মৌলিক সত্য অথবা বিশেষ সময়কালে যা কিছু সত্য হিসেবে মনে করা হয়, এবং যে সত্যগুলো দুই বা ততোধিক চালকের মধ্যে বিরাজমান সম্পর্ককে স্পষ্ট করে তোলে। হার্বার্ট জি হিক্সের মতে ব্যবস্থাপনা কার্য সম্পাদন সম্পর্কিত কোনো সাধারণ প্রতিষ্ঠিত বিবৃতিকে ব্যবস্থাপনা নীতি বলা হয়। উপরে আলোচনা থেকে বলা যায় যে প্রতিষ্ঠিত বিবৃতি যা স্বতঃসিদ্ধ এবং যার উপর নির্ভর করে কার্য সম্পাদন করলে কাজের সুফল পাওয়া যায় তাকে নীতি বলা হয়। সুতরাং ব্যবস্থাপনা যখন কতিপয় শিক্ষিত নীতি অনুসরণ করে কার্য সম্পাদন করে তখন তাকে ব্যবস্থাপনার নীতি বলা হয়। জানা হলো ব্যবস্থাপনা নীতির ধারণা। তারপর ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শসমূহ। নীতি হলো কার্য সম্পাদনের সাধারণ নির্দেশিকা। নীতি দিক পালনের ভূমিকা পালন করে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কীভাবে চলবে নীতিমালা তা ঠিক করে দেয়। নীতি প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বেড়ে যায় এবং লক্ষ্য অর্জিত হয়। একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নিচের নীতিমালা বা আদর্শগুলো অনুসরণ করতে হবে। উদ্দেশ্যের নীতি। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে মিল রেখে বিভাগ ও শাখাসমূহের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। পরে উদ্দেশ্য অর্জনের জন্য যথাযথ নীতি তৈরি করতে হবে। 2. কর্তৃত্ব দায়িত্বের নীতি। কোনো ব্যবস্থাপককে কোনো কার্য সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া হলে তাকে অবশ্যই কর্তৃত্ব করার ক্ষমতা দিতে হবে। মোট কথা, কর্তৃত্ব দায়িত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। 3. পরিকল্পনা নীতি। পরিকল্পনা ছাড়া একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা যায় না। এ কারণে পরিকল্পনাকে উদ্দেশ্য অর্জনের রূপরেখা বলা হয়। পরিকল্পনা বাস্তবায়নও নীতির প্রয়োজন হয়। 4. সমন্বয় নীতি। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সমন্বয়ের কারণে সম্পদের সদ্ব্যবহার হয় এবং
সহজে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করা যায়। প্রতিষ্ঠানের ভিতরে আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন নিশ্চিত করার জন্য সমন্বয় নীতি অনুসরণ অপরিহার্য। প্রতিটি বিভাগের কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় বিধান করা না হলে কাজে বিশৃঙ্খলা দেখা যায়। 5 নম্বরে রয়েছে প্রেষণার নীতি। আর্থিক ও অনার্থিক প্রণোদনা দিয়ে কর্মীদের উৎসাহ প্রদান করে উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন। প্রেষণা নীতির মাধ্যমে প্রণোদনার পদ্ধতি নির্ধারণ করা হয়। 6 সহযোগিতার নীতি। এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের এক নির্বাহীর সাথে অন্য নির্বাহীর, এক বিভাগের সাথে অন্য বিভাগের এবং ঊর্ধ্বতন অধস্তনের মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব তৈরি করা হয়। 7 নম্বর হচ্ছে ভারসাম্যের নীতি। এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও কর্মীদের কার্যভার সুষম করা হয়, কেননা ভারসাম্যের অভাবে কর্মীদের মধ্যে অনেক সময় কাজের প্রতি অনীহা আসতে পারে, ফলে উৎপাদনশীলতা হ্রাস পায়। 8 নম্বর হচ্ছে মিতব্যয়িতার নীতি। প্রতিযোগিতার বাজারে একই শিল্পের আওতায় অনেক প্রতিষ্ঠান থাকে, তাই আয় বাড়ানো সম্ভব না। বর্তমানে প্রতিযোগিতার বাজারে আয় বাড়ানো হচ্ছে ব্যয় সংকোচনের নীতির প্রতি প্রাধান্য দেওয়া হয় বেশি, কেননা মিতব্যয়ী হয়ে খরচ কমাতে পারলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। 9 নম্বর হচ্ছে নমনীয়তার নীতি। পারিপার্শ্বিকতা বলে একটা কথা আছে, এর মূল কথা হলো পরিবেশ মানুষকে প্রভাবিত করে। পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন দ্বারা ব্যবস্থাপনা প্রভাবিত হয়, সে কারণে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য ব্যবস্থাপনাকে নমনীয়তার নীতি অনুসরণ করতে হয়। 10 নম্বর হচ্ছে জবাবদিহির নীতি। প্রতিষ্ঠানের কর্মীরা আন্তরিকতার সাথে কার্য সম্পাদন করছে কিনা তা নিশ্চিত করার জন্য জবাবদিহিতার নীতি অনুসরণ করতে হয়। আদর্শ সুনির্দিষ্ট করার পর ব্যবস্থাপনার কার্য সম্পাদন করলে সুফল পাওয়া যায়, এতে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জনে সফলকাম হওয়া যায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতিমালা। ব্যবস্থাপনা উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে FW টেইলর ও হেনরি ফয়েলের অবদান অন্যতম। টেইলর ইস্পাত কোম্পানিতে চাকরি করেছেন এবং তার ব্যবস্থাপনায় সাফল্য দেখে কোম্পানি তাকে নানা সময় পদোন্নতি দিয়েছে। পরে তিনি প্রধান ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তিনি অনেক ইস্পাত কারখানার পরামর্শকও ছিলেন। তিনি তার জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনা যে নীতিমালা প্রবর্তন করেছেন তা টেইলরের নীতিমালা নামে পরিচিত। নীতি হলো পুনঃপৌনিক কাজের ক্ষেত্রে সাধারণ নির্দেশনা। যে কোনো কার্য সম্পন্ন করতে হলে নির্দেশনা মানতে হবে। নির্দেশনা মেনে কার্য সম্পাদন করলে তখন বলা হবে কার্যটি রীতিসিদ্ধ হয়েছে। ব্যবস্থাপনা নীতিমালা হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশিকা স্বরূপ। নীতি বা আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের যে কোনো কার্য সুষ্ঠুভাবে সমাধান করতে পারে। ব্যবস্থাপনার ক্ষেত্রে টেলরের অবদান অপরিসীম অবিস্মরণীয়। তার প্রবর্তিত ব্যবস্থাপনার মূল নীতিগুলো নিচে দেওয়া হলো। 1 শিক্ষা কারখানার কার্যাবলীর বিশ্লেষণ অর্থাৎ বৈজ্ঞানিক ধারণার প্রয়োগ। 2 বিজ্ঞানসম্মত উপায়ে কর্মী নির্বাচন। 3 শ্রমিক কর্মীদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ ও তাদের উন্নয়নের জন্য ব্যবস্থা করা। 4 ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে ঘনিষ্ঠ ও সুমধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। ব্যবস্থাপনা ক্ষেত্রে টেইলর প্রথম ও প্রধান ব্যক্তি যিনি শিল্পে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেন। তিনি তার নীতিগুলো বাস্তবে প্রয়োগ করে সুফল পেয়েছেন, সে কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। শেষ নির্দেশনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে নীতি ও আদর্শ অনুসরণের গুরুত্ব ব্যাখ্যা। ব্যবস্থাপনা নীতিগুলো কাজের নির্দেশনার মতো ভূমিকা পালন করে। নীতিগুলো বহু পরীক্ষা নিরীক্ষার পর বাস্তব রূপ নিয়েছে। মনে রাখতে হবে, নীতি বাস্তবভিত্তিক, তথ্য নির্ভর ও সর্বজনীন প্রয়োগ ভিত্তিক। প্রশ্ন হলো কোথায় নীতিগুলো প্রয়োগ করবে? ছোট প্রতিষ্ঠানে না বড় প্রতিষ্ঠানে, সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানে? তবে যেখানেই প্রয়োগ করে না কেন তা স্থান, কাল ও পাত্রভেদে নমনীয় ভিন্ন হতে পারে। নিচে ব্যবস্থাপনা নীতির গুরুত্ব বর্ণনা করা হলো। 1 উদ্দেশ্য অর্জনে সহায়তা। ব্যবস্থাপনা সবসময় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সচেষ্ট থাকে। প্রতিষ্ঠিত নীতি অনুসরণ করলে সুফল পাওয়া যায় এবং সহজে লক্ষ্য অর্জন করা যায়। 2 কর্মীর আগ্রহ বৃদ্ধি পায়। কর্মীরা যখন দেখতে পায় যে তার প্রতিষ্ঠান শিক্ষিত নীতি অনুসরণ করে, তখন তাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং মনোবল উন্নত হয়। এছাড়া তারা নীতিগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকে। 3 দক্ষতা বৃদ্ধি। নির্দিষ্ট নীতির আওতায় কার্যনির্বাহ হলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। 4 শৃঙ্খলা প্রতিষ্ঠা। নীতি অনুযায়ী কার্য সম্পাদন করা হলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, কেননা নীতির বাইরে কিছু ঘটলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। নীতি অনুসরণ করা হলে কর্মীর উৎপাদনশীলতা ও গতিশীলতা বৃদ্ধি পায়। 5 কাজের ভার লাঘব। নীতি অনুযায়ী ব্যবস্থাপনা কার্য সম্পাদিত হলে নির্বাহীদের দায় দায়িত্ব নির্ধারিত থাকে। কোনো নির্বাহীকে দায়িত্ব দেওয়ার পর পাশাপাশি তাকে ক্ষমতা দেওয়া হয়, এতে নির্বাহীর কাজের ভার লাঘব হয়। 6 সুষ্ঠু পরিবেশ সৃষ্টি। নীতির আওতায় কার্য সম্পাদিত হলে প্রতিষ্ঠানে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়। 7 ব্যবস্থাপনা কাঠামো নির্ধারণ। প্রতিষ্ঠানের কাঠামো নির্ধারণের জন্য নীতির বাস্তবায়ন প্রয়োজন। সাংগঠনিক কাঠামো বিভিন্ন পদের দায় দায়িত্ব, কাজের পরিমাণ, জবাবদিহিতা ইত্যাদি নির্ধারণ করে দেয়। উপরে আলোচনায় দেখা যায় যে ব্যবস্থাপনার নীতি অনুসরণ করলে কাজের গতিশীলতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। পরিশেষে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে সহায়তা পায়।
সর্বোপরি নীতি প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের ব্যবসায় সংগঠন বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে যেখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।